প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ক্লাসে। দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায় থেকে যে টপিকসগুলো পরীক্ষায় আসতে পারে তার মধ্য থেকে আমি দুইটা সৃজনশীল বাছাই করেছি যেগুলো অধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়। যেমন এখানে দেওয়া আছে একটা চাহিদা সমীকরণ। আমরা জানি চাহিদা সমীকরণ কোনটি, কিউডি সমান মাইনাস বিপি। এই সমীকরণের ভিত্তিতে একটা সমীকরণ দেওয়া আছে। এখানে আমরা জানি ডি সমান হচ্ছে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড, এবং পি সমান প্রাইস লেভেল বোঝায়। এখানে বলছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কাকে বলে। আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্রস ইলাস্টিসিটি, অর্থাৎ একটা দ্রব্যের এক একক পরিবর্তনের দামে পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদা যদি পরিবর্তন হয় এটাকে বলা হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদা কি শুধু দামের উপর নির্ভর করে? না, চাহিদা দাম ছাড়াও অন্যান্য অনেক বিষয়ের উপর নির্ভর করে। যেমন চাহিদা আয়ের উপর নির্ভর করে, চাহিদা মানুষের রুচি, অভ্যাস, পছন্দের উপর নির্ভর করে, সম্পর্কিত অন্যান্য দ্রব্যের উপর নির্ভর করে। এই বিষয়গুলো ব্যাখ্যা করলে হয়ে যাবে। এখানে বলা হচ্ছে উদ্দীপকের চাহিদা সমীকরণের ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে এখানে চাহিদা সমীকরণটা হচ্ছে কিউডি ইকুয়াল 45 মাইনাস 5p। তাহলে সূচি রেখা আঁকতে গেলে প্রথমে সূচি দরকার। এখানে স্বাধীন চলক হচ্ছে ফি, অধীন চলক হচ্ছে কিউডি। ফি এর মানের উপর ডিপেন্ড করবে। তাহলে আমি যদি ফি এর মান ধরি 1, তাহলে 5 ইন্টু 1 সমান 5। 45 থেকে 5 গেলে আর থাকে 40। ফি এর মান যদি আমি ধরি 2, তাহলে 5 ইন্টু 2 ইকুয়াল 10। 45 থেকে 10 গেলে আর থাকে 35। ফি এর মান যদি আমরা 3 ধরি তাহলে আর থাকে 30। ফি এর মান যদি 4 ধরি তাহলে আর থাকে 25। ফি এর মান যদি 5 ধরি আর থাকে 20। ফি এর মান যদি 6 ধরি আর থাকে 15। এভাবে আমরা কয়েকটা বিন্দু বের করে নিতে পারি। আমরা এখানে 6টা বিন্দু নিলাম। এখানে বলা হচ্ছে চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে চাহিদা রেখা যদি অঙ্কন করি, আমাদের লম্ব অক্ষে থাকবে ফি, ভূমি অক্ষে থাকবে কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে এখানে ফি এর মান হচ্ছে 1 2 3 4 5 6। 6টা বিন্দু আমরা নিচ্ছি। এটা 0। এখানে হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দু হচ্ছে 15, 15, 20, তারপর 25, তারপর হচ্ছে 30, তারপরে 35, তারপরে 40। এভাবে বিন্দুগুলো সমান দূরত্ব বিশিষ্ট করে বিন্দুগুলো নিতে হবে। তাহলে কিভাবে আঁকবো? ফি এর মান যখন 1 তখন আমার বিন্দু পাচ্ছি আমরা 40। এভাবে ফি এর মান যখন 2 তখন আমরা বিন্দু পাচ্ছি 35 পরিমাণ পাচ্ছি। ফি এর মান 3 হলে আমরা পাচ্ছি 30। ফি এর মান যখন 4 তখন আমরা পরিমাণ পাচ্ছি 25। ফি এর মান যখন 5 আমরা পরিমাণ পাচ্ছি 20। ফি এর মান যখন 6 তখন পরিমাণ পাচ্ছি 15। এই বিন্দুগুলো যোগ করে দিলে যে রেখাটা পাচ্ছি এগুলো একটা বিন্দু নাম দিব CDEF। এটা হচ্ছে ডিডি, একটা চাহিদা রেখা। তাহলে চাহিদা রেখা নিম্নগামী হয় কেন? কারণ হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্কটা বিপরীতমুখী। দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পেতে থাকে। তাহলে এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। এবার ঘতে বলছে উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তাহলে এখানে জানতে হবে এই স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সূত্র হচ্ছে অধীন চলকের আপেক্ষিক পরিবর্তনের ফলে স্বাধীন চলকের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটাকেই বলা হয় অধীন চলক। তাহলে স্বাধীন চলকের আপেক্ষিক পরিবর্তন হচ্ছে ডেল্টা ফি ডিভাইডেড বাই ফি। তাহলে আমরা যদি এটাকে ভাঙি সূত্রটা আমরা পাবো ডেল্টা কিউডি ডিভাইডেড বাই কিউডি। মাঝখানে ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় ফি উপরে চলে যাবে, আবার ডেল্টা ফি চলে আসবে। তাহলে এখান থেকে আমরা জাস্ট দুইটা মান, যে কোনো দুইটা মান নির্ণয় করব। ধরো 45 মাইনাস 5 ফি থেকে ফি এর মান যদি আমি ধরো 2 ধরি, তাহলে 5 ইন্টু 2 সমান 10। 45 থেকে 2 গেলে তাহলে ফি এর মান যখন 2 তখন পরিমাণ হচ্ছে 35। এইবারে আমি যদি ফি এর মান ধরি যে 4, তাহলে এটা 4 × 5 = 20 হয়। 20 গেলে আর তাকে 25। এভাবে আমরা দুইটা মান নিতে পারি কিউডি। এখন দেখো বলা হচ্ছে ডেল্টা কিউডি। ডেল্টা মানে পরিবর্তিত মাইনাস প্রাথমিক। তাহলে পরিবর্তিত মাইনাস প্রাথমিক মানে হচ্ছে 25 মাইনাস 35। কিউডি এর মান হচ্ছে প্রাথমিক মানটা। 35 সবসময় কিউডি এর মান, আর এটা ডেল্টা হলে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ। ঠিক একইভাবে ফি এর মান হচ্ছে 2, ডেল্টা ফি মানে হচ্ছে 4 মাইনাস 2। তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে 25 থেকে 35 যদি বিয়োগ দিই তাহলে তাকে -10।
তখন -10 থাকে, নিচে থাকে কত 35 ইন্টু এখানে থাকে 2, 4 থেকে 2 গেলে এখানেও 2 থাকে। তাহলে এটা যদি কাটাকাটি যায়, আমরা যদি এখানে দেখি 5 দিয়ে ভাগ দিলে 2 থাকে, 5 দিয়ে ভাগ দিলে 7 থাকে, তাইলে আমাদের মানটা থাকে -2/7। তাহলে 7 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি, যে মানটা পাবো এটা 0.something হবে, 0.something অর্থাৎ 0.3 এরকম হবে, যেটা একের চেয়ে ছোটো। তাইলে স্থিতিস্থাপকতা নির্ণয় করার পর এই মানটা যদি একের চেয়ে ছোটো হয়, এর মানে বোঝায় দামের পরিবর্তনের তুলনায় চাহিদা কম হারে পরিবর্তন হচ্ছে। কম হারে পরিবর্তন হওয়া মানে হচ্ছে এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য এগুলো দামের পরিবর্তনে চাহিদা খুব কম হারে পরিবর্তন হয়। এখানে 5টা বিষয় আমাকে মনে রাখতে হবে। চাহিদা স্থিতিস্থাপকতা একের সমান হওয়া মানে সাধারণ দ্রব্য, একের চেয়ে কম হওয়া মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, একের চেয়ে বেশি হলে বিলাসবহুল দ্রব্য। আর যদি শূন্য হয় এটা অত্যাবশ্যকীয় দ্রব্য, আর যদি অসীম হয় তাহলে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা বিরাজ করে। এবার আমরা আরেকটা উদ্দীপক দেখব। কোয়ান্টিটি অফ ডিমান্ড দেওয়া আছে, কোয়ান্টিটি অফ সাপ্লাই দেওয়া আছে। এখানে বলছে আই স্থিতিস্থাপকতা কি? আয়ের উপর যদি চাহিদা নির্ভর করে তাহলে আয় হচ্ছে স্বাধীন চলক। তাহলে কোনো দ্রব্য বা কোনো মানুষের ইনকাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণে যে পরিমাণ ইনকাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে পরিমাণ পরিবর্তন হয় তার শতাংশিক প্রকাশকে স্থিতিস্থাপকতা বলে। ব্যবধান দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি ব্যবধান দ্রব্য মানে বিলাসবহুল দ্রব্য। বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার পরিমাণের সম্পর্ক কেমন? বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার পরিমাণ, অর্থাৎ বিলাসবহুল দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে। বিলাসবহুল দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, কারণ এগুলো মানুষ দেখানোর জন্য ইউজ করে, সেজন্য এটা সমমুখী সম্পর্ক বিরাজ করে। উদ্দীপক হতে ভারসাম্য দাম ও পরিমাণ। আমরা যদি দেখি কিউডি হচ্ছে 20 - 2 ফি আর কিউএস হচ্ছে -5 + 3 ফি, -5 + 3 ফি। তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে কিউডি ইকুয়াল কিউএস, অর্থাৎ চাহিদা এবং যোগানের সমতা বিন্দুতে ভারসাম্য দাম নির্ধারিত হয়। তাহলে 20 - 2 ফি ইকুয়াল -5 + 3 ফি। আমরা সূত্র দুটোটা বসালাম, বসানোর পরে অজ্ঞাত রাশি অর্থাৎ চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো, -2 ফি -3 ফি, এদিকে থাকবে -5, 20 আগে আছে প্লাস, এটাই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। এই পাশে যদি চলে আসে এটা মাইনাস হয়ে যাবে -20। তাহলে আমরা যদি একই ধরনের চিহ্ন হলে যোগ হয় তাহলে -5 ফি হবে, এদিকে থাকে -25। সুতরাং উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দিই তাহলে আমরা পাই 5 ফি ইকুয়াল 25। সুতরাং ফি সমান, এদিকে গুণ চিহ্ন আছে, এটা সমানের এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 5 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি, সুতরাং আমরা যে মানটা পাচ্ছি ফি ইকুয়াল পাচ্ছি কত 5। তাহলে এটাই হচ্ছে ভারসাম্য দাম। এটা একটা মাত্রা দিব ভারসাম্য বোঝানোর জন্য। তাহলে চাহিদা ও যোগানের সমতা বিন্দুতে ভারসাম্য দাম নির্ধারিত হয়। এখন এই 5টা যদি আমি কিউডি মানে বসাই, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে 20 - 2 ফি, এই কিউডির মানের মধ্যে যদি আমরা ফি এর মানটা বসাই 20 - 2 × 5, তাহলে 20 - 10 = 10। ঠিক একইভাবে কিউএস এর মধ্যে যদি বসাই, কি হয় দেখো, আমরা এখানে কিউএস এর মধ্যে যদি সেম মানটা বসাই তাহলে সেম 10 বের হবে, 10 এর মানটা পাবো। যেমন -5 + 3 × 5 এটাতে যদি বসাই, বা -5 + 15, 15 থেকে 5 গেলে 8 থেকে 10। তাহলে যেটা ভারসাম্য দামে ভারসাম্য পরিমাণও সমান হবে, অর্থাৎ চাহিদাতেও তোমার 10, ইয়াতেও 10, যোগানেও 10। তাহলে এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে আমার প্রশ্নটা ছিল ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা। তাহলে সূত্রটা ইজি, কিউডি ইকুয়াল কিউএস, এই সূত্রের মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। এবার বলছে যোগান স্থির থেকে ভারসাম্য দাম যদি 4 হয় তাহলে যোগান একই থাকবে। এই অবস্থায় যদি ভারসাম্য দাম 4 হয় তাহলে বলছে যে রেখাচিত্রে কীরূপ পরিবর্তন হবে বলে তুমি মনে করো। তাহলে এটা আমরা যদি একদম সহজে বুঝি, আমরা এখানে ভারসাম্য দাম পেয়েছি ফি সমান 5। তাইলে এই অবস্থায় চাহিদা রেখা হবে নিম্নগামী, যোগান রেখা হবে ঊর্ধ্বগামী। এখানে ভারসাম্য দাম নির্ধারিত হবে এবং ভারসাম্য পরিমাণ নির্ধারিত হবে। এই অবস্থায় বলা হচ্ছে যোগান স্থির থেকে ভারসাম্য দাম 4 হলে যদি দাম কমে যায়,
তাহলে এখানে বলছে যোগান স্থির, অর্থাৎ যোগান রেখা স্থির থেকে যদি দাম কমে যায়, তাহলে আমরা জানি দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা বৃদ্ধি পাওয়া মানে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হবে। তাহলে ডানে স্থানান্তরিত হলে ভারসাম্য দামও বৃদ্ধি পাবে, পরিমাণও বৃদ্ধি পাবে। যদি দাম বৃদ্ধি পায় বামে স্থানান্তরিত হবে, তখন রেখাটা নিচে চলে আসবে। তাহলে এভাবে প্রশ্ন এখান থেকে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বিশেষ আয়োজন ভার্সিটি অ্যাডমিশনে, সেটা হচ্ছে বি ইউনিট এবং ম্যাথের জন্য রয়েছে ইউনিক স্কুলে অনলাইন ক্লাস, ওয়েবসাইট এক্সক্লুসিভ ক্লাসও পরীক্ষা থাকছে, পিডিএফ নোট সাজেশন এবং 4টি প্রিন্ট বুক তোমরা উপহার হিসাবে পেয়ে যাচ্ছ। 21 আগস্টের মধ্যে ভর্তি হলে 1000 টাকা 3500 টাকা ভর্তি হওয়ার সুযোগ আছে। তোমরা এখনই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া যারা কমার্স থেকে পরীক্ষা দিবে এবং বিভিন্ন ইউনিটে ডি ইউনিটে পরীক্ষা দিবে, তাদের জন্য সাধারণ জ্ঞানের সুযোগ রয়েছে। তারাও 21 আগস্ট পর্যন্ত তোমাদের জন্য রয়েছে 1000 টাকা 3500 টাকায় ভর্তি হওয়ার সুযোগ। এখানে তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফ নোট সাজেশন, লাইভ ক্লাস এবং 5টি ফ্রেশ প্রিন্টিং বুক। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি অর্থনীতি প্রথম পত্র 3য় অধ্যায়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান ক্লাসে। আজকের এই ক্লাসে আমি 3য় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় থেকে গুরুত্বপূর্ণ 2টা সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আমরা যদি প্রথম সৃজনশীলটা দেখি, অন্যান্য উপকরণ স্থির রেখে শুধু শ্রম নিয়োগ বাড়ালে উৎপাদন নিম্নোক্তভাবে পরিবর্তিত হয়। শ্রম নিয়োগ 1 থেকে 2, 2 থেকে 3, 4, 5 এভাবে যদি আমরা বাড়াতে থাকি, দেখা যাচ্ছে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কী হারে বাড়তেছে সেটা ডিপেন্ড করবে। উদ্দীপক হতে প্রান্তিক উৎপাদন কি? প্রান্তিক উৎপাদন হচ্ছে কোনো উৎপাদনের সর্বশেষ 1 একক উপকরণ বৃদ্ধি ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। মূলধনকে কেন উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়? আমরা জানি মূলধন হচ্ছে তা যা উৎপাদনের উৎপাদিত উপকরণ এবং ভবিষ্যতে অধিক উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাই এটাকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়, যেমন বীজদান। উদ্দীপক হতে প্রান্তিক উৎপাদনের তালিকাটা নির্ণয় করো। তাহলে এখানে টোটাল প্রোডাকশন দেওয়া আছে, আচ্ছা মার্জিনাল প্রোডাকশন নির্ণয় করো। তাহলে এটা তোমরা সোজাভাবে কলামটা করে মার্জিনাল প্রোডাকশন নির্ণয় করতে পারবে। আমি এখানে একটা করে দেখাচ্ছি। প্রথমটা টোটাল প্রোডাকশনের মতো সেম থাকবে, তারপর দ্বিতীয়টা হচ্ছে এই নিচেরটা থেকে উপরটা বিয়োগ হবে। 22 থেকে 10 বিয়োগ করলে আমরা পাচ্ছি 12, 27 থেকে 22 বিয়োগ করলে আমরা পাচ্ছি 5, 30 থেকে 27 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3, 32 থেকে 30 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2, 33 থেকে 32 বিয়োগ করলে পাচ্ছি 1, 33 থেকে 33 বিয়োগ করলে পাচ্ছি 0। এটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। তারপরে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখাটি অঙ্কন করে তার আকৃতি বিশ্লেষণ করো। এখন আমরা যদি শ্রম নিয়োগকে ঠিক রেখে প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করি, এদিকে যদি মার্জিনাল প্রোডাকশন ধরি, নিচে যদি লেবার ধরে নিই, তাহলে এখানে আমরা 7টা বিন্দু নিলে যে রেখাটা পাবো প্রথম মান হচ্ছে 10, মানে এখানে সর্বনিম্ন 1, 2, 3 করে 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে 10 পর্যন্ত যাবে। তাহলে শ্রমিক যখন 1, 2, 3, 4, 5, 6 এভাবে 7 পর্যন্ত শ্রমিক নিলাম, তাহলে একজন যখন তখন যদি 10 একক হয়, 2 জন যখন তখন যদি 12 একক হয়, তাহলে এটা উপরের দিকে যাবে দ্বিতীয় জন। আবার 3 জন যখন তখন যদি 5 একক হয়, নিচে নেমে আসবে, এরপরে নিচে নেমে আসবে। তাহলে রেখাটা হচ্ছে প্রথমে উপরের দিকে গিয়ে নিচের দিকে নেমে একদম 0 লেভেলে চলে আসবে। তাহলে এটা হচ্ছে এমপি রেখার আয়তন। তাহলে প্রথমে বৃদ্ধি পাচ্ছে, তারপরে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে এভাবে এই অধ্যায় থেকে তোমাদের মার্জিনাল প্রোডাকশন নির্ণয় করা এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এবারে হচ্ছে আমরা দ্বিতীয় সৃজনশীলটা যদি দেখি, এক্স কারখানায় 5 একক পণ্য উৎপাদনের ক্ষেত্রে মোট স্থির ব্যয় 8 একক হলেও, অর্থাৎ 5 একক পণ্য উৎপাদন করতে গিয়ে 8 একক হচ্ছে ফিক্সড কস্ট স্থির ব্যয়, কিন্তু মোট পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট পাচ্ছে 5, 8, 9, 20 ও 40 একক হয়। তাহলে এটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। এখানে বলা হচ্ছে উদ্দীপকের মানসমূহ দ্বারা টিসি রেখা অঙ্কন করো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি 5, 8, 9, 20, 40 এগুলো হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে প্রতি ক্ষেত্রেই ফিক্সড কস্ট হচ্ছে 8। তাহলে টিএফসি হচ্ছে সবসময় কত? 8। তাহলে এটার সাথেও 8, এটার সাথেও 8, এটার সাথেও 8, সবগুলোর সাথে 8 যুক্ত হবে, কারণ আমরা জানি টিসি ইকুয়াল হচ্ছে টিএফসি প্লাস টিবিসি। তাহলে 8 5 টিসি হবে 13, এটা হবে 16, 9 8 হবে 17,
এটা হবে 28, এটা হবে 48। তাহলে দেখা যাচ্ছে টিসি রেখা অঙ্কন করলে এটা কম থেকে বেশি দিকে যাচ্ছে, তাহলে অনেকটা ঊর্ধ্বগামী হবে। উদ্দীপকের আলোকে গড় ব্যয় রেখা অঙ্কন করে তার আকৃতি বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি টিসি রেখা অঙ্কন করতে পারি, আমরা জানি গড় ব্যয় রেখা মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্টের সূত্র হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। তাহলে 5 দিয়ে এগুলোকে ভাগ করলে, এখানে বলছে 5 একক পণ্য, সবসময় 5 একক, তাহলে পণ্যের পরিমাণটা হচ্ছে 5 একক। তাহলে 5 দিয়ে 13কে ভাগ করতে হবে, 5 দিয়ে 16কে ভাগ করতে হবে, 5 দিয়ে 17কে, 5 দিয়ে 28কে, 5 দিয়ে 48কে। তাহলে 5 দ্বারা প্রত্যেকটা মানকে ভাগ করে যে গড় ব্যয় রেখা পাবো, আমরা জানি স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতির হয়। তাহলে এসি রেখার আকৃতিটি ঠিক এরকম হবে। তাহলে এভাবে হচ্ছে এই অধ্যায়গুলো থেকে টিসি রেখা নির্ণয়, টিসি রেখা অঙ্কন, টিএফসি রেখা নির্ণয়, টিএফসির মান নির্ণয়, টিএফসি রেখা অঙ্কন, টিবিসি রেখা অঙ্কন বা এমসি রেখা অঙ্কন, এসি রেখা অঙ্কন এগুলো আসবে। তাহলে একটা কলাম থেকে আমরা যদি মানগুলো নির্ণয় করতে জানি, তাহলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে সৃজনশীলগুলো আনসার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বি ইউনিটের পাশাপাশি ম্যাথ সলিউশন নিয়ে থাকছে ভার্সিটি অ্যাডমিশনের একটা আকর্ষণীয় কোর্স, যেটা 21 আগস্ট পর্যন্ত 1000 টাকা 3500 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এখানে তোমাদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। পিডিএফ নোট দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে, প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এবং তুমি ভর্তি হলে পেয়ে যাচ্ছ প্রিন্টিং 4টি ফ্রেশ থেকে প্রিন্টিং বুক। এখনই তুমি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভর্তি হওয়ার জন্য। শুধু বি ইউনিট নয়, পাশাপাশি রয়েছে সি ইউনিট এবং যারা সাধারণ জ্ঞানে পরীক্ষা দিবে তাদের জন্য ওয়েবসাইটে এক্সক্লুসিভ ক্লাস ও পরীক্ষা, পিডিএফ নোট ও সাজেশন, লাইভ ক্লাস এবং তারাও 5টি ফ্রেশ প্রিন্টিং বুক পেয়ে যাচ্ছ। তোমাদের জন্য 21 আগস্ট পর্যন্ত অফারটি রয়েছে 1000 টাকা ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ। এখনই ভর্তি হতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও।